তৃতীয় পর্বে আজ আমরা হাজির দেরাদুন নিয়ে, যেটি উত্তরাখণ্ডের রাজধানী এবং সবচেয়ে বৃহত্তম শহরও বটে। দেরাদুন যে দেরাদুন রাইসের জন্য বিখ্যাত সেটা তো সবাই জানো, কিন্তু তোমরা কি জানো দেরাদুনকে বলা হয় স্কুল হাব অফ ইন্ডিয়া অলসো। মানে এখানে সবচেয়ে ভালো ভালো স্কুল আছে, যার মধ্যে অবশ্যই একটা দেরাদুন পাবলিক স্কুল। আর রয়েছে অনেক হেডকোয়ার্টার্স, যেমন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টার, ইভেন রিমোট সেন্সিংয়ের হেডকোয়ার্টার, ইভেন আর্মি ট্রেনিং সেন্টার অলসো। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো দেরাদুনের নাম। দেরাদুনের নাম ডেরহা। এই ডেরহা কথাটা একটা ইতিহাস আছে। অনেকে বলে এখানে একজন শিখ গুরু ঔরঙ্গজেবের কাছ থেকে পারমিশন নিয়ে ডেরা করেছিলেন, তাই জন্য সেই ডেরা নামটা এসছে। আবার অনেকে ভাবেন এখানে দ্রোণাচার্যের আশ্রম ছিল, সেখান থেকে নামটা এসছে। আর দুন কথার অর্থ তো হিমালয়ান ভ্যালি। এই দেরাদুন অ্যাকচুয়ালি যমুনার উপনদী এবং গঙ্গার উপনদী, এই দুটো মানে একদম ঠিক মাঝখানে দেরাদুন ভ্যালিটা রয়েছে, তাই জন্য এটাকে বলা হয় দুন উপত্যকা। সেই দুয়ে মিলে হয়েছে দেরাদুন। তো চলো আমরা শুরু করি আমাদের দেরাদুন যাত্রা। আজ সকাল সকালে বেরিয়ে পড়লাম দেরাদুনের উদ্দেশ্যে। ঋষিকেশ থেকে দেরাদুন যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আর হরিদ্বার থেকে যে গাড়িটা আমাদের ঋষিকেশ এনেছিল, সেই গাড়িটা করেই আমরা আজ দেরাদুন যাচ্ছি। ইচ্ছা আছে প্রথমেই গিয়ে আগে হোটেলে ঢুকবো না, আগে পুরো সাইট সিনগুলো করে নেবো, তারপর যাব হোটেলে। তো চলো আবার দেখা হবে আমাদের ফার্স্ট স্পটে। আমরা দেরাদুনের যে সব থেকে স্পেশাল অ্যাট্রাকশন, মানে যেটাতে সব প্রাইমারি অ্যাট্রাকশন, সেই রবার্টস কেভে চলে এসেছি। এবার আমরা এখান থেকে টিকিট কাটবো, কেটে ঢুকবো। টিকিট কেটে নিয়েছি, আমাদের দুজনের পড়লো 70 টাকা, তার মানে পার পার্সন তোমার 35 টাকা করে। একমাত্র 5 বছরের বাচ্চা অবধি ফ্রি, 5 বছরের উপরে বাচ্চা পুরো টিকিট লাগবে। চলো এবার আমরা ঢুকবো। আচ্ছা, আমরা ঢুকে পড়েছি রবার্টস কেভের মধ্যে, বা যেটাকে এখানে লোকাল ভাষায় বলে গুচ্চুপানি। এই নামগুলোর কারণ পরে বলবো। তো ঢুকেই দেখো ফার্স্ট যেটা চোখে পড়ছে, এখানে আছে একটা রবার্টস ক্যাফে। এবং তারপর তুমি যদি এপাশে ঘুরিয়ে দেখাও, দেখো এখানে বাচ্চাদের জন্য কিছু প্লে সেকশন, যেখানে বাচ্চারা খেলতে পারবে, সেটাও বানানো আছে। এগিয়ে এসো, আমরা আরও সামনে যাব, এখানে ক্যাফে আছে। বাট আমরা এখন ক্যাফেতে যাব না, কারণ আমরা এখানটা ঘুরে দেখবো এবং মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টা লাগবে ঘুরতে। তাই একটা জলের বোতল নিয়ে আমরা ঢুকে পড়েছি। এইখান থেকেই শুরু হচ্ছে গুচ্চুপানি, দেখে নাও। এই যে এখানে গুহার মধ্যে দিয়ে একটা নদী বয়ে চলেছে, চলো আমরা এখন ওখানেই যাব। আচ্ছা, এখানে আসতে গেলে কিন্তু এমন জুতো পরে আসতে হবে যে জুতো জলে ভিজলে কোনো অসুবিধা হয় না, বা এরকম স্লিপার্স ভাড়া নিয়ে নিতে পারো। 10 টাকা করে পড়ে এরকম একখানা জুতো। তো অরিজিনাল জুতো ভাড়া রেখে তুমি এরকম স্লিপার্স পরে আসতে পারো। এক্সাইটিং লাগছে, এরম জিনিস আমাদের দেশে আমি এর আগে কখনো দেখিনি। আর এই মোটামুটি এখন বর্ষা হয়নি বলে মোটামুটি এই নি অবধি, মানে গোড়ালি অবধি জল পাবো হয়তো। বাট বর্ষাকালে পরে এলে এখানে আরও বেশি জল থাকে। তো এগোনো যাক, আর ওদিকটা দেখাও একবার। আচ্ছা, এই জায়গাটাকে স্থানীয় ভাষায় তো বলা হয় গুচ্চুপানি, কিন্তু এর আরও একটা নাম আছে রবার্টস কেভ। সেটা কেন? মনে করা হয় যখন ব্রিটিশ রাজ চলছিল, তখন লোকাল দস্যু যারা ছিল তারা তাদের লুট করা জিনিসপত্র এখানে এনেই লুকিয়ে রাখতো। আর তারা নিজেরাও ব্রিটিশদের থেকে পালানোর জন্য লুকিয়ে থাকতো এইখানেই। সেই থেকেই ব্রিটিশদের মুখে মুখে এই জায়গাটার আর একটা নাম প্রচলিত হয়, সেটা হচ্ছে রবার্টস কেভ। আচ্ছা, দারুণ লাগছে এই জায়গাটা। এরকম কোনো জায়গায় আমি অন্তত এর আগে আসিনি। হ্যাঁ হ্যাঁ, কিছুটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো ফিল হচ্ছে। আবার নিচে জল আছে। একটা ব্যাপার জানো, এখানে জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা। তো সবাই বলে যে এখানকার জলে অনেক সালফার মিশে আছে, সেই জন্যই তো জলটা নর্মাল টেম্পারেচার যা তার থেকে বেশ কিছুটা ঠান্ডা। যে একটা জিনিস লক্ষ্য করো, জলটা কিন্তু এখানে গুহার বাইরের দিকে আসছে, মানে ওইটা মাঝখানের দিক, ওখান থেকে এই দিকে আসছে। তো এইটা একটা অদ্ভুত ব্যাপার এখানে বলা হয়। এইখানে জল কিন্তু গুহার মাঝখান থেকে চারদিকে আসে।
এই কেভের মধ্যে অ্যাকচুয়ালি দুটো ঝর্ণা আছে, একটা এই ওপর দিয়ে উঠে যেতে হয় আর একটা এইটা। চলো এবার এই ওপরে উঠে যে ঝর্ণাটা আছে সেটা আমরা এবার গিয়ে দেখে আসি। ভেবেছিলাম 2-3 ঘন্টা লাগবে, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ঘোরা গেল রবার্টস কেভ। পরের গন্তব্যে যাচ্ছি, কিন্তু ওই রবার্টস কেভে যে জলটা দেখতে পেলে ওই জলের মেনশন কিন্তু আবার পরে পাবে। তার জন্যে আমাদের এই উত্তরাখণ্ডের সিরিজটা ফলো করতে থাকো। আর এবার যাচ্ছি টপকেশ্বর মহাদেব। আচ্ছা, দেরাদুন শহর থেকে মোটামুটি 6.5 কিলোমিটার দূরেই মন্দিরটা অবস্থিত। এটাকে ধরে নেওয়া হয় অন্যতম প্রাচীন একটা শিব মন্দির। এছাড়াও কিন্তু জায়গাটার আরও একটা পরিচয় আছে, সেটা দেখো। এই যে দেখতে পাচ্ছ এখানে দ্রোণাচার্য, ধরে নেওয়া হয় এটা আগে দ্রোণাচার্যর আশ্রম ছিল, তাই এটাকে দ্রোণাস কেভও বলা হয়ে থাকে। এবার দেখো এই মন্দিরটা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ, মন্দিরটা তথাকথিত একটা নদীর পাশে। সেই নদীতে এখন জল খুবই কম। সামনে এইখানটাতে গিয়ে নদীটা দেখতে পাওয়া যায়, ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে সামান্য জল পড়ে আছে নদীতে। সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে গিয়ে ভেতরে গিয়ে টপকেশ্বর মহাদেব টেম্পল, যেটা মোস্ট লাইকলি আগে মনে হচ্ছে একটা লাইমস্টোন কেভই ছিল। আমরা এবার ভেতরটাতে গিয়ে দেখবো। দর্শন করে এলাম টপকেশ্বর মহাদেব। শুনেছিলাম যে টপকেশ্বর মহাদেবের এই নামটার একটা কারণ হচ্ছে যে এটা যেহেতু একটা লাইমস্টোন কেভ, দেখো পিছনে দেখতেও পাচ্ছিল যে রং ফং করে দিয়েছে এরা। তো লাইমস্টোন কেভ হওয়ার জন্য এখানে নাকি ওই মহাদেবের মধ্যে সবসময় টপ টপ করে জল পড়তে থাকে, সেটাও এই নামের একটা কারণ। বাট এরা এইভাবে কমার্শিয়ালাইজ করে রং করে দেওয়ার জন্য কি হয়েছে, ওই জল পড়াটা দেখতে পেলাম না, যেটা আমার সত্যি খুব মন খারাপ লাগলো। জিনিসকে যতটা ন্যাচারাল রাখা যায় আমার মনে হয় ততটাই ভালো, এত কমার্শিয়ালাইজড ভালো লাগে। ওই দিকে ছিল টপকেশ্বর মহাদেব টেম্পল, উল্টো দিকে মানে নদীর পাড়ে এখানে আরও কিছু মন্দির বানানো আছে। যেমন ওইখানে কোনো একটা বাবাজির মন্দির আছে, এখানে হনুমান মন্দির, আর এখানে মাতা বৈষ্ণোদেবী মন্দির। ওইখানটায় দেখো লক্ষ্য করলে এখনও অরিজিনাল লাইমস্টোনের এফেক্টটা দেখতে পাওয়া যাবে। বাট দেখো এরা কমার্শিয়ালাইজ করার চক্করে এখানে নিজেরাও কিছু বানিয়েছিল ওই যে ওই পোর্শনটা, এবং সেটা আবার ভেঙেও পড়েছে। পরবর্তী গন্তব্য সহস্রধারা। আর আমাদের ড্রাইভার মশাই বলল যে এই যে সহস্রধারার জলটা আপনারা দেখতে যাচ্ছেন, এই জলটাই আসছে রবার্টস কেভে। আমরা এসেছি সহস্রধারায়, পিছনেই দেখতে পাচ্ছ সেটা, কিন্তু এটা আর সহস্রধারা নেই। সত্যি বলছি না, সহস্রধারা আর নেই। এত আলট্রা কমার্শিয়ালাইজড, আর এটাই মনে হয় উত্তরাখণ্ডের সবচেয়ে বেশি প্রবলেম। ওদের কোনো একটা জায়গা পপুলারিটিকে আলট্রা কমার্শিয়ালাইজড করে দেয়। এটা নিয়ে আমার 3 নম্বর বার আমি সহস্রধারা এলাম। যে ন্যাচারাল একটা নদী ছিল যেটা বইতো সহস্রধারায়, সেই নদীটার কি হাল করেছে দেখতেই পাচ্ছ। কেটে কেটে মানে লোকের প্রাইভেট সুইমিং পুল বানিয়ে দিয়েছে। ভাল লাগলো না, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হলাম, ভীষণ। দেখো মিতাও তোমাদেরকে যেটা বললো, এই জায়গাটার কি অবস্থা করেছে দেখো। এই সহস্রধারাটা ওখানে অনেকটা দূর থেকে আসছে, কিন্তু এইখানে এই জায়গাগুলোটা নিজেরা বাঁধিয়েছে। বাঁধিয়ে সবার জন্য একটা সুইমিং পুল বানানোর চেষ্টা করেছে। এমনকি ওইখানটাকেও এটা যে ন্যাচারাল ঝর্ণা ছিল সেটাকে এমনভাবে চেঞ্জ করে দিয়েছে না, এটা একটা ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক হয়ে গেছে। আমার ওয়াটার অ্যামিউজমেন্ট পার্কের এগেনস্টে কোনো প্রবলেম নেই, কিন্তু তার জন্য তো ন্যাচারাল জায়গা, তার জন্য তো আর্টিফিশিয়ালি বানানো জায়গা আছেই। এরকম একটা সহস্রধারা আমাদের মতো ট্রাভেলাররা দেখতে আসে একটা ন্যাচারাল জায়গাকে উপভোগ করার জন্যে। একটা ওয়াটার অ্যামিউজমেন্ট পার্কই যদি আমাকে দেখতে হতো, আমি তাহলে সেটা কলকাতার অ্যাকোয়াটিকাতেই দেখে নিতে পারতাম। তার জন্য তো আমাকে উত্তরাখণ্ড আসার দরকার হতো না। সহস্রধারায় এই ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক ছাড়াও রয়েছে রোপওয়ে, ইচ্ছা হলে সেটাও তোমরা চড়ে দেখতে পারো। সহস্রধারার কাছেই আছে একখানা শিব মন্দির, সেটা এবার দেখে নেবো, জায়গাটা একবার দেখে নাও। এই হচ্ছে ওই শিব মন্দিরটা, আর পিছনে এইখানে সহস্রধারার আরও কিছুটা একটা জায়গা আছে। নিচে থেকে উঠে এসে একখানা প্রাঙ্গণ মতো পড়বে, প্রাঙ্গণের পরে উপরে উঠে এখান দিয়ে সামনে দিয়ে এগিয়ে গিয়ে দেখতে পাওয়া যাবে গুহাটা। এই যে
এখানে মহাদেবের মাথায় এখনো টপ টপ করে জল পড়ে, যে জিনিসটা আমরা টপকেশ্বর মহাদেবে দেখতে পেলাম না। সহস্রধারার নামের কারণই ছিল যে এখানে এই চতুর্দিক থেকে অজস্র ধারায় জল ঝরে পড়ে, যার পরিশিষ্ট অংশ এখানে এখনো কিছুটা দেখা যায়। সহস্রধারা দেখে আমরা লাঞ্চ সেরে নিলাম, আর তারপর চললাম আমাদের নেক্সট গন্তব্য এফআরআই বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমাদের প্রথমেই এন্ট্রি টিকিট কাটতে হলো, যেটা পড়লো পার হেড 15 টাকা করে। এছাড়া ক্যামেরার জন্য লেগেছিল 150 টাকা আর গাড়ির জন্য 40 টাকা। আমরা এসে পৌঁছেছি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এফআরআই, যেটা দেরাদুনের একটা অত্যন্ত দর্শনীয় স্থান। তো এই এফআরআই অ্যাকচুয়ালি স্থাপিত হয়েছিল 1906 সালে, যেটা অবভিয়াসলি ফরেস্টের বিভিন্ন জিনিসের ওপর কাজ করে। আর এই পুরো বিল্ডিংটা মানে এই রিসার্চ ইনস্টিটিউটটা শুধু যে রিসার্চের জন্যই বিখ্যাত তা নয়, এই রিসার্চ ইনস্টিটিউটে শুটিং হয়েছে বহু মুভি, তার মধ্যে ফেমাস বলিউড মুভি রয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, পান সিং তোমার, কৃষ্ণা কটেজ। সো চলো এবার ঘুরে দেখি, মানে এখানে বলার চেয়ে মনে হয় দেখানোটা বেশি দরকার। একটা কথা বলতেই হচ্ছে, দেখো আমি ক্লোজলি একবার, তুমি এদিকে দেখাও থামটা, যে এই পুরো আর্কিটেকচারটা তৈরি ইট দিয়ে, রাইট? কিন্তু এত সুন্দরভাবে সেটা তৈরি যে দেখতে অসাধারণ লাগছে। অ্যান্ড ইয়েস, এটা একটা গ্রিকো রোমান আর্কিটেকচার। জাস্ট ওপরটাও দেখাও কি সুন্দর লাগছে, খিলানগুলো, গম্বুজগুলো। গ্রিকো রোমান আর্কিটেকচারটা আরও সামনে গেলে তোমরা বুঝতে পারবে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এগো। এফআরআইতে 5টা মিউজিয়াম আছে, যেগুলো খুবই ইউনিক, এবং এইরকম মিউজিয়াম তুমি আগে কোথাও দেখোনি এটুকু বলতে পারি। আর মিউজিয়ামের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই শেয়ার করতে পারলাম না, বাট দে আর ওয়ার্থ ভিজিটিং। আমরা এফআরআইটা মোটামুটি ঘুরে দেখে নিয়েছি। এবং যেরকম তোমাদের বললাম যে আগে একটা টিকিট কাটতে হতো এখানে এন্ট্রির জন্য, আর এখানে 5টা মিউজিয়াম আছে, সেই 5টা মিউজিয়ামকে দেখার জন্য আর একটা আলাদা টিকিট কাটতে হয়, সেটা ভেতরে ঢোকার পরে। তো তার জন্য পড়ে পার হেড 60 টাকা। 5টা মিউজিয়ামে বেশ ভালো লাগলো। তোমার যদি জঙ্গল বা কাঠ এইসব নিয়ে ইন্টারেস্ট থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে ভালো কোনটা তুমি বলো? আমার সবচেয়ে ভালো লেগেছে সিলভিকালচার মিউজিয়ামটা, অবভিয়াসলি, বিকজ ওখানে আমি আমার সাবজেক্টের অনেক কিছু খুঁজে পেয়েছি। বনসৃজন, মানে কত রকমের জঙ্গল ভারতে আছে, কোথায় আছে, তারা কিভাবে হয়, ওটা অনেকটা অ্যাক্টিভিটি করেও তুমি দেখতে পারবে। অনেক মানে বাটন ফাটন প্লে করে, খুব সুন্দর, মানে ওভারঅল খুব সুন্দর। হাইলি রেকমেন্ডেড প্লেস ইফ ইউ আর কামিং টু দেরাদুন। একদম। এফআরআই এর চারপাশের পরিবেশটা এত সুন্দর যে তোমার এখানে বসে সময় কাটাতে দারুণ লাগবে। তাই আমরাও এখানে কিছুক্ষণ সময় দিলাম, কারণ এটাই ছিল আমাদের লাস্ট স্পট। আর এরপর আমরা ফিরে গেলাম আমাদের থাকার জায়গায়। দেরাদুনে আমরা একটা রাতই থাকবো, তাই এখানে আমরা একটা এয়ারবিএনবি করে নিয়েছি। এয়ারবিএনবি অ্যাকচুয়ালি কিন্তু এরকম থাকার জন্য খুবই ইউজফুল, তোমরা ইউজ করতেই পারো। আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো বেসিক্যালি এই এয়ারবিএনবিটা না একটা 1 বেডরুম ফ্ল্যাটের মতো। এই দেখো, তুমি এখানে এসে দেখতেই পাচ্ছ, এখানে কিছুটা সাজানো আছে, কিছু ওয়ার্কআউটের আইটেম, একটা বেড আছে, আর এখানে একটা টেবিল অ্যান্ড চেয়ার যেখানে মিতা বসে আছে। আর এপাশে গিয়ে তুমি যা থাকে বেসিক্যালি, একটা আয়না আছে, একটা এখানে আলমারি, কিছু তাতে এক্সট্রা লেপ ফেপ রাখা আছে। এ দেখো, এটা হচ্ছে মানে বেসিক্যালি ল্যাবরেটরি, আর এটা হচ্ছে বাথরুম আলাদা করা। আর যেটা এয়ারবিএনবিতে আমার ভালো লাগা সবথেকে কারণ ভালো লাগে যেটার জন্য, সেটা হচ্ছে এ দেখো, এখানে আছে একটা কিচেন, ডেডিকেটেড কিচেন। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি টুকটাক কিছু রান্না করে খেতে চাই, সেটা তুমি এখানে করতে পারবে। যেহেতু এয়ারবিএনবিতে আছি আর এখানে রান্নাঘরের সুবিধা রয়েছে, তাই আমি ভাবলাম যে আজকে ডিনারটা রান্না করেই খাওয়া যাক। তো আমি বানাচ্ছি পাস্তা, তো খাওয়ার সময় দেখা হচ্ছে। আমাদের দেরাদুন ঘোরা কমপ্লিট। এবার দেখো, দেরাদুনে ঘোরার জায়গাগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তপকেশ্বর মহাদেব, রবার্টস কেভ, আর তারপরে ওখানে থাকছে ধরো মানে এফআরআই, মাইন্ড রোলিং মনেস্ট্রি, আর কি বাদ যাচ্ছে আমার? সহস্রধারা।
তো এবার দেখো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমি যেটা বলতে চাই যে রবার্টস কেভ খুব ইউনিক জায়গা, এরকম জায়গা কোথাও দেখিনি। আর যেটা আছে যে তপকেশ্বর মহাদেবের একটা খুব ভালো হিস্ট্রি আছে, সেটাও তোমরা দেখতে পারো। বাট সহস্রধারা শেষ হয়ে গেছে, এবারেও খুব সুন্দর জায়গা। আর মাইন্ড রোলিং মনেস্ট্রিটা এমন একটা জায়গা থাকে, একটা মনেস্ট্রি। এবার তুমি দেরাদুন এলে ঘুরে দেখতে পারো, বাট মাইন্ড রোলিং মনেস্ট্রি দেখার জন্য তুমি দেরাদুন আসবে না, তাই আমরা ওটা কভারও করিনি। অনেকে কি করে, অনেকে দেরাদুন ঘুরে নিয়ে ডাইরেক্ট মুসৌরি চলে যায়। আমরা এখানে রাতে ছিলাম, তার কারণ হচ্ছে আজকে যখন আমরা মুসৌরি যাব, তো মুসৌরি যাবার পথেও কিছু সাইট সিইং এর স্পট আসবে। আর দেরাদুন ঘুরে যদি মুসৌরি যেতাম, এতগুলো স্পট ঘুরে আমাদের অনেকটা সন্ধে হয়ে যেত, পাহাড়ি রাস্তা, সেই রিস্কটাও আমরা নিতে চাইনি। আর আজকে যে স্পট গুলো আসবে সেগুলো আমরা আজকে এনজয় করতে চাই, আমরা আবার দেরাদুন মানে মুসৌরি থেকে ফিরে আসবো না ওগুলো দেখার জন্য। সেই জন্য আমি সাজেস্ট করব যে পারলে একটা দিন দেরাদুনে থেকেই যাও। আর এরপর তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আবার মুসৌরিতে গিয়ে। পাহাড়ের রানী বা কুইন অফ হিলস মুসৌরি। একদম।